হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব নেপালে কাটানো আমার প্রথম দিন। এপ্রিলের মাঝামাঝি সময়ে আমি ৮ দিনের একটা সোলো ট্যুর দিয়েছিলাম। যেহেতু আমি যশোরে থাকি, তাই আমাকে প্রথমে যশোর থেকে ঢাকা ফ্লাইটে করে যাওয়া লাগছে, কারণ আমার 12:30টার দিকে নেপালের ফ্লাইট ছিল। প্রথমে চিন্তা করেছিলাম যে আগের দিন বাসে করে যাব, কিন্তু এত হ্যাসেল না নিয়ে আমি একদম সকালবেলার ফার্স্ট ফ্লাইটটা ধরলাম। আমার ফ্লাইট ছিল 8:30টার দিকে। যশোর টু ঢাকা আমার ফ্লাইট কস্ট টোটাল পড়েছিল 4,378 টাকা, আর আমি গোজায়ান থেকে বুক করেছিলাম। নেপালে একা ফার্স্ট সোলো ট্যুর, সেটা নিয়ে এত এক্সাইটেড ছিলাম যে আগের রাতে এক ফোঁটাও আমি ঘুমাতে পারিনি। আই ওয়াজ ভেরি টায়ার্ড, এক্সাইটেড অ্যান্ড অলসো স্কেয়ার্ড। 9:15-র দিকে আমি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করি। এরপর আমি ব্যাগ চেক ইনে দিয়ে দিই, আর একই সাথে বোর্ডিং পাসটাও কালেক্ট করে ফেলি। এইবার হচ্ছে ইমিগ্রেশনের পালা। ইমিগ্রেশনের সময় আমার একটু সমস্যা ফেস করতে হয়েছিল, যেহেতু প্রথমবার ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি আর আমার পাসপোর্ট একদম ক্লিন ছিল। তো ইমিগ্রেশন অফিসার্স 2-1টা প্রশ্ন করার পর এরপর দে আর লাইক ওকে, নো প্রবলেম। আমার ফ্লাইট 12:30টার দিকে, আর তখন অ্যারাউন্ড 11:50-এর মতো বাজে। সো আমি বোর্ডিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনাল চেকিং শেষ করে আমরা মিনি বাসে করে আমাদের ফ্লাইটের দিকে আগাচ্ছিলাম। সেদিন হালকা বৃষ্টি হয়েছিল, আবহাওয়া তেমন একটা ভালো ছিল না, টার্বুলেন্স হওয়ার আশঙ্কা ছিল বেশি। সো এটা দেখে একটু ভয় পাচ্ছিলাম। ঢাকা কাঠমান্ডু ঢাকা আমার ফ্লাইট টিকিটের কস্ট পড়েছে 34,000 টাকার মতো, আর এটা সিজন ভেদে ডিফারেন্ট হয়ে থাকে। সোলো ট্যুরের একটা কষ্টের দিক হচ্ছে যে আপনার ছবি তোলার কোনো লোক থাকবে না, আপনার নিজের ছবি নিজেরই তুলতে হবে। সো ফ্লাইটে বোর্ড করার আধা ঘন্টা পর আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দেয়। যেহেতু 1 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট, খুবই অল্প সময়। প্রায় 1 ঘন্টা পর আমি জানালাটা খুলে দেখি যে আমরা অলরেডি নেপালে পৌঁছে গেছি, বিকজ এই ল্যান্ডমার্কটা দেখার পর আমার মনে হচ্ছিল যে এটা বাংলাদেশ না। ওপর থেকে এইভাবে পাহাড়ের উপত্যকা দিয়ে নদী যাওয়াটা এত সুন্দর লাগে দেখতে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঘড়িতে তখন প্রায় 2টা বাজে, আমরা নেপালে এসে পৌঁছিয়েছি। এখন আমরা চলে যাব সরাসরি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। নেপালের ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, মাত্র 3 মিনিটে আমি আমার ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারি। বাংলাদেশের ইমিগ্রেশনের মতো ওনারা এত হ্যাসেল বা এত কোয়েশ্চেন করে না। আমাকে শুধু এটাই প্রশ্ন করেছে যে ফার্স্ট টাইম ইন নেপাল, অ্যান্ড আমি বলেছি যে ইয়েস, অ্যান্ড দেন বলেছে যে ওকে, গুড লাক, হ্যাভ আ নাইস ট্রিপ। ওনারা ইভেন আমার ডকুমেন্টসও তেমন একটা দেখতে চায় না। আমি যদিও সব ডকুমেন্টস হ্যান্ড ওভার করেছি, তারা শুধু যে ইটিএ ফর্মটা আছে ওইটা দেখেছে। ইটিএটা আপনারা বাসা থেকে বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে ফিল আপ করে আনতে পারেন। ফিল আপ করে প্রিন্ট করে আনতে হবে। সেই সাথে থাকতে হবে আপনার পাসপোর্ট। আমি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গিয়েছিলাম, এনওসি, আর হোটেল বুকিংয়ের একটা কপি। আমার ক্ষেত্রে ইমিগ্রেশনের শুধু পাসপোর্টটা আর ইটিএ ফর্মটাই দেখেছে, অন্য কোনো কিছু তারা চায়নি। ইমিগ্রেশন শেষ করে আমি চলে আসলাম লাগেজ কালেক্ট করতে। একটা কথা বলে রাখি, নেপালের এয়ারপোর্টে কিন্তু ছবি তোলার নিষেধাজ্ঞা আছে। যদিও এটা কোথাও লেখা থাকে না, কিন্তু কন্ট্রোল পুলিশ যারা আছেন তারা বারবার বলেন যে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। আমার ক্ষেত্রে প্রশ্ন করেছিল যে আমি নেপালি কিনা, আমি নেপালি বুঝি কিনা। তো আমি বলছি যে না, আমি টুরিস্ট, আমি নেপালি বুঝি না, আপনি আমার সাথে ইংলিশে কথা বলেন বা হিন্দিতে। এরপর সে বলছে যে ছবি তোলা যাবে না, ইউ কান্ট টেক এনি ফটোগ্রাফস। লাগেজ নিয়ে আমি $100 ভাঙিয়েছিলাম এয়ারপোর্ট থেকে। আমি রেকমেন্ড করবো এয়ারপোর্ট থেকে না ভাঙানোর জন্য, কিন্তু কিছু করার নাই। আর এরপর এনসেল যে সিমটা আছে ওদের, ওইটাও নিয়েছিলাম। আমি বাংলাদেশে থাকতেই ইনড্রাইভ আর পাঠাও এই 2টা অ্যাপ ইনস্টল করে রেখেছিলাম। আমার যেহেতু সিম কেনা হয়ে গেছে, সো আমার ইন্টারনেটও অ্যাক্টিভেটেড। আমি এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে ইনড্রাইভে একটা গাড়ি বুক করি, যাতে সেটা করে আমি থামেলে যেতে পারি। একটা জিনিস খুব মজা লাগলো যে নেপালের সবাই টাইমটা খুবই মেনটেন করে। আমার গাড়িটাও একদম টাইমলি চলে আসছে, শুধু গুগল ম্যাপ দেখে ওনার লোকেশনটা আমার বের করা লাগছে। নেপালের রাস্তার সাথে বাংলাদেশের রাস্তার অনেক মিল পাবেন, তবে একটা জিনিস খুবই সুন্দর যে ওদের ট্রাফিক কন্ট্রোলটা ওরা খুব ভালোভাবে করে।
এয়ারপোর্ট থেকে থামেলে যেতে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। আর আমি সেদিন চিন্তা করেছিলাম যে আমি ডিরেক্টলি আমার হোস্টেলে নামবো না, প্রথমে থামেল বাজারে নামবো। এরপর সেখান থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমি আশেপাশে কি আছে না আছে সেটা এক্সপ্লোর করতে করতে তারপর আমার হোস্টেলে যাব। হোস্টেলে পৌঁছায় চেক ইনের সাথে সাথে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আমি লাঞ্চের জন্য বাইরে বের হতে দেখি যে বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে। সো এর জন্য আমি আমার হোস্টেলের যে কার্পেডিয়াম রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। হোস্টেলের পরিবেশটা অনেক সুন্দর, তার থেকেও সুন্দর হচ্ছে হোস্টেলের রেস্টুরেন্টটা। এত সুন্দর সুন্দর জায়গা ছবি তোলার জন্য, মানে না বললেই নয়। কিন্তু সবচেয়ে বড় মিস করছি যে আমি একা ছিলাম, আমার ছবি তুলে দেওয়ার পার্টনার ছিল না। দেখা গেছে যে আমি নিজের ছবি সব থেকে কম তুলেছি। আর এই যে আমার লাঞ্চ চলে আসলো, গরম গরম ঝোল মোমো। নেপালে আসছি আর মোমো খাবো না তা তো হয় না, তবে ওদের রেগুলার মোমোর থেকে আমার ঝোল মোমোটাই ভালো লেগেছে। লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে প্রায় 8টা বাজে তখন আবার বের হলাম। আমার এখন মেইন ইচ্ছাটা হচ্ছে যে আমি পোখরা যাব, সেটার বাসের টিকিট আমার কালেক্ট করতে হবে। এরপর আমি কালকে সারাদিন কি করব না করব সেই বিষয় নিয়ে আর কি চিন্তা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। ফ্লোক হোস্টেলটা মেইন রাস্তা থেকে একটু নিরিবিলি জায়গায়, সো একটু ভিতরে পড়ে যায় আর কি, তবে হাঁটার জন্য খুব সুন্দর ওদের রাস্তাটা করা আছে। এরপর আমি হাঁটতে হাঁটতেই চিন্তা করলাম যে প্রথমে হচ্ছে সবার আগে পোখরার বাসটা বুক করব, এরপর কালকে সারাদিন কি করা যায় সেটা দেখব। সো নেপালে কাঠমান্ডুতে যদি আপনি থামেলে থাকেন সেখানে অনেক এজেন্সিজ আছে যারা আপনাদেরকে ডে ট্যুরে নিয়ে যায়। যেমন আপনি কাঠমান্ডুতে থাকলে নাগরকোট যেতে পারবেন, চন্দ্রগিরি হিলস দেখতে পারবেন, এরপর হচ্ছে ভক্তপুর যেতে পারবেন, ললিতপুর যেতে পারবেন। সো আমি একটা প্যাকেজের মতো নিয়েছিলাম যেটাতে কাঠমান্ডুতে অবস্থিত 5টা ধর্মীয় স্থানে নিয়ে যাবে। আমি ইন্টেল রশি ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড থেকে আর কি সবকিছু বুক করেছিলাম। এই যে আমাদের রশি ভাই খুবই অমায়িক একজন মানুষ, উনি কার্ডে দেখিয়ে দিচ্ছে যে কোথায় ওনাদের হেড অফিস আছে আর কোথায় কোথায় শাখা আছে। ওনার কাছ থেকে মূলত আমি পোখরার বাস টিকিটটা নিয়েছিলাম, যেটা আমার 1500 টাকা পড়েছিল। আর কালকে সারাদিনের ট্যুরের জন্য আমি একটা ট্যুর বুক করেছিলাম, সেটাও 1500 টাকা পড়েছিল। এছাড়াও ওনাদের আরও অনেক প্যাকেজ আছে। আপনারা যদি কখনো নেপাল যান, থামেলে যদি থাকেন, তাহলে অবশ্যই একবার হলেও ওনার দোকানটা ভিজিট করবেন। উনি খুবই ভালো একজন মানুষ এবং সুন্দর মতো ডিসকাউন্টও করে দেন। এইখানে 2টা টিকিট ছিল, এই ব্লু স্কাইটা ছিল 1200 টাকা, আর ওনার হাতে যে আরেকটা আছে ওপেন নেপাল, ওইটার প্রাইস ছিল 1500 টাকা। তবে 1500 টাকা আর 1200 টাকার ডিফারেন্সটা হচ্ছে 1500 টাকায় 3টা করে সিট থাকে আর 1200 টাকায় 4টা করে সিট থাকে। আমি যেহেতু সোলো ট্রাভেল করছি, আমি সিঙ্গেল সিটে বসাটাই প্রেফার করি, এই কারণে আমি ওপেন ভিজিট নেপালটাই নিয়েছিলাম। টিকিট কাটা এবং কালকে ট্যুরের পর্ব শেষ করে আমি আবার বের হয়ে গেলাম আশেপাশে এক্সপ্লোর করার জন্য, যে কোথায় রাতে ডিনারটা করা যাবে। নেপালের রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি এরকম অনেক সুন্দর সুন্দর কিউট কিউট দেখে কুকুর পাবেন। ওরা এত কিউট আর কিচ্ছু বলে না, আর অনেক ফ্রেন্ডলি। থামেলের রাস্তা সারা রাত জেগে থাকে, সারা রাত সেখানে লাইট জ্বলে। লাইট, গান, মানুষ, খাবার দাবার, এভরিথিং ইটস লাইক আ হোল নাইট প্যাকেজ। আর এইরকম সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যেতেও মজা লাগে, যে এত সুন্দর, এত লাইট, মানে সেখানে সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা নাই, কোনো কিছু নাই, জাস্ট এনজয় ইয়োর লাইফ। ঘুরতে ঘুরতে আমি ফার্স্ট ডিনারের জন্য এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট তারা ততক্ষণে ক্লোজ হয়ে গেছে, সো আমাকে অন্য জায়গায় অন্য অপশন দেখতে হচ্ছিল। পরে আমি টেস্ট অফ হ্যাভেন নামে একটা রেস্টুরেন্ট অ্যান্ড বারে আসি। আমি এইখান থেকে ঝোল মোমো, কাঠি রোল আর ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আমার টোটাল বিল আসছিল 1540 টাকা। এটা কিন্তু কোনো লোকাল রেস্টুরেন্ট না, এখানে বেশিরভাগ ফরেনার্সরা যায়, এই কারণে খাবারের দামটা একটু বেশি ছিল। আপনারা চাইলে এইটা স্কিপ করে লোকাল রেস্টুরেন্টে যেতে পারেন, তবে খাবারের মান লোকাল রেস্টুরেন্টের থেকে এখানে বেশি ভালো। খাবারের পর্ব শেষ করে আমি সোজা হোস্টেলে এসে একটা ঘুম দিয়েছি, কারণ কালকে সকাল সকাল আমার উঠতে হবে। আর এই ছিল আমার ফার্স্ট ডে অ্যাট নেপাল। বাই।